আমার সাথে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজারের আরেকটি সন্তান সিলেট মহানগরের সাবেক সহ সভাপতি জনাব আব্দুল ফাত্তাহ বকশী উপস্থিত রয়েছে। আমার সাথে এসেছে গাড়ি সেই সুদূর ছাত্রদলের রাজনীতি করে গিয়ে সুদূর ফ্রান্সে গিয়ে যে দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবক দলের সেখানকার আহ্বায়ক আজম লায়েক সহ অনেকে এখানে আমার সাথে উপস্থিত হয়েছেন। গোলাপগঞ্জের সামনের সারির অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জনাব বশিকুর রহমান মহিম, হেলালুজ্জামান হেলাল, নজরুল ইসলাম, সেলিম আহমদ, মাহবুবুর রহমান সহ যারাই এখানে উপস্থিত রয়েছেন সবাইকে পদবী এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই ঢাকা দক্ষিণবাসী সবাইকে আজকের এই সন্ধ্যা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বর্ষ 2025-এর শুভেচ্ছা জানাচ্ছি। 2024 আমরা কাটিয়ে এসেছি মুক্তির প্রবল আকাঙ্ক্ষা নিয়ে। গত 17 বছর ধরে আমরা সংগ্রাম করেছিলাম। সেই সংগ্রামের 5ই আগস্ট 2024 আমরা মুক্তি লাভ করেছি। একটি জগদ্দল পাথরের মতো আমাদের গালে চেপে বসা একটি ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা মুক্তি লাভ করেছি 2024 সালে। স্বাধীনতার পর আমরা মনে করি 2024 সাল বাংলাদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক, নতুন সূচনা। আমরা সেই বাংলাদেশের সূচনা আমরা 2024-এ করেছি। 2025 আমরা মনে করি আমরা দীর্ঘদিন ধরে যে ভোটাধিকারের আন্দোলন করেছিলাম, আমরা দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রের ষড়যন্ত্র সংগ্রাম করেছিলাম, সেই গণতন্ত্র 2025-এ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। যে ভোটাধিকারের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মাতৃসম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ফ্যাসিস্টের কারাগারে বন্দী রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যিনি আজন্ম সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের যে ভোটাধিকারের ফিরিয়ে আনার যে সংগ্রাম করেছেন, আমরা মনে করি সেই সংগ্রামের আমরা একটি পর্যায়ে রয়েছে 2025-এ আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা যে সংগ্রাম করেছি বিগত সময়ে বাংলাদেশের হেমিরনের বাসিওয়ালা হিসাবে খ্যাত, যিনি ঘুমন্ত জাতিকে আবার জাগিয়ে তুলেছেন, তার কণ্ঠের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতি সবাইকে ঠিক যেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে জাগিয়েছিলেন, আবারও নতুন রূপে বাংলাদেশকে জাগিয়েছেন। গণতন্ত্রের যে প্রবল আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই গণতন্ত্রের মানুষকে যিনি নেতৃত্ব দিয়ে এসেছেন, সেই যাকে বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্রনায়ক হিসেবে মনে করে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান যে সংগ্রাম করে গেছে, সেই সংগ্রামের আমরা মনে করি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এই বর্ষ 2025। সংগ্রামী ঢাকা দক্ষিণবাসী, আমি বক্তব্য এই পর্যায়ে প্রথমেই স্মরণ করছি এই ঢাকা দক্ষিণে বিগত জুলাই আগস্ট আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে শুধুমাত্র এই ঢাকা দক্ষিণে 5 জন ভাই আমার শহীদ হয়েছে। গণতন্ত্রকামী সংগ্রাম করতে গিয়ে শুধুমাত্র এই ঢাকা দক্ষিণে 5 জন শহীদ হয়েছে এবং গোলাপগঞ্জে আরো 2 জন, মোট 7 জন ভাই আমার এই গোলাপগঞ্জের মাটিতে শহীদ হয়েছে। এই 7 জন ভাইকে গভীর শ্রদ্ধার সাথে আজকে আমি আমার বক্তব্যের প্রারম্ভে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, বিগত 17টি বছর আমরা প্রতিটি মানুষ বিভিন্নভাবে নির্যাতিত ছিলাম। সেটা কৃষক বলেন, সেটা শ্রমিক বলেন, সেটা মজুর বলেন, সেটা শিক্ষক বলেন, সেটা চিকিৎসক বলেন, সেটা আইন অঙ্গনের মানুষ বলেন, সেটা বিচারালয় বলেন,
সেটা একজন রাজনৈতিক কর্মী বলে, সেটা একজন ব্যবসায়ী বলে, একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে, সমাজের পুরো পর্যায়ের মানুষ গত 17 বছর ধরে তার নিজ আঙ্গিনায় কাজ করতে পারে না। বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক জানবেন, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে 72 থেকে 75 পর্যায়ে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনার বিধান, শেখ মুজিবের সময় ঠিক তেমনি ভাবে বিগত 17 বছরে 1-11-এর 2 বছর আর শেখ হাসিনার 15 বছরে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের মানুষের স্বাধীনতা যে স্বাদ কোনো মানুষ পেতে চেয়েছিল সবটুকু কেড়ে নেওয়া। বন্ধুরা আমার, বাংলাদেশ যে সাম্য এবং মানবিক মূল্যবোধের জন্য, যে অর্থনৈতিক মুক্তির জন্য 1971-এ সংগ্রাম করেছিল, যুদ্ধ করেছিল, যে অর্থনৈতিক মুক্তির জন্য, যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রচলিত রাজনীতি যখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল, ঠিক তখনই কলইঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের জন্য একটি লাল সবুজের পতাকা উপহার এনেছিলেন, একটি ভূখণ্ড, একটি মানচিত্র উপহার এনে তিনি যখন আবার তার নিজ স্বীয় কর্মে ফিরে গেলেন এবং প্রচলিত রাজনীতির সেই শেখ মুজিবের হাতে 72 থেকে 75-এ সেই বিভৎস বিভীষিকাময় দিন আমরা তখন মনে করছিলাম। বাংলাদেশকে যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন করেছিলাম, স্বাধীনতার শুরুতে সেই উদ্দেশ্য পুনরুদ্ধার হয়েছিল, মুক্ত করেছিল সেই স্বাধীনতা রাষ্ট্রটাকে। মানুষ পিছনের দিকে বাংলাদেশকে, যে বাংলাদেশকে আমরা অগ্রগতির দিকে একটি বাংলাদেশের সোনালী অধ্যায়ে একটি বিশ্ব মানচিত্রে একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে জন্য 9 মাস যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশকে সম্পূর্ণরূপে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য 72 থেকে 75 সেই শাসনামল থেকে বেরিয়েছে বাংলাদেশের মানুষ আবারও সেই স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের উপর যখন বাংলাদেশের মানুষ আবারও দায়িত্ব অর্পণ করলো। দিশাহারা জাতি যখন একটি ভঙ্গুর অর্থনীতি, যখন একটি দুর্ভিক্ষ পীড়িত দেশে দায়িত্ব অর্পণ করেছিল, ঠিক তখনই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবারও বাংলাদেশের মানুষকে দিশার পথে করছে। একটি ভঙ্গুর অর্থনীতিকে মাত্র 3 থেকে 4 বছরে শাসন আমলে আবার স্বয়ং সম্পূর্ণ সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে গেছিলেন। তিনি বাংলাদেশের মানুষকে আমার কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। যেখানে সংবাদপত্রে টুটি চেপে দেওয়া হয়েছিল, সেখানে সংবাদপত্রে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন করেছিলেন। বাংলাদেশকে একটি উন্নয়নের রাস্তা ফিরিয়ে এনেছিলেন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে নতুন এক অভিযাত্রায় বাংলাদেশকে অগ্রগতির বাংলাদেশে সুফল রচনা করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবারও দেশি বিদেশি কুচক্রী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পূর্ণ ইন্ধনে তখন অগ্রগতির বাংলাদেশকে আবার পিছিয়ে নেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। আবারও শুরু হলো পিছনের দিকে বাংলাদেশকে, এর সাথে বাংলাদেশকে পিছনে আবারও সেই একই পরিবারের উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বাংলাদেশের দায়িত্ব দিলেন এবং দীর্ঘ 9টি বৎসর মরণপর সংগ্রামের মধ্য দিয়ে এই দেশকে আবারও উন্নয়নের রাস্তা ফিরিয়ে এনেছে। আবারও গণতন্ত্র উপহার বাংলাদেশকে, আবারও সংসদীয় গণতন্ত্রের পথে বাংলাদেশকে
নতুন যাত্রায় সূচনা করলেন। বাংলাদেশকে উৎপাদন এবং উন্নয়নের যে রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে আবারও এগিয়ে নিয়ে যাওয়ার মহান লক্ষ্য নিয়ে কাজ শুরু করলেন দেশের একটি বেগম খালেদা জিয়া। কিন্তু দেশি বিদেশি কুচক্রীরা কখনো বাংলাদেশকে অগ্রগতি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা কখনো বাংলাদেশের অগ্রগতি মেনে নিতে পারেনি। তারা সব সময় মনে করেছে এই বাংলাদেশ তাদের করদ রাজ্য হিসেবে থাকবে। সেই কারণেই তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তারা তখন আমাদেরকে সাহায্যের জন্য কিছুটা এগিয়েছে। কারণ মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে তারা তাদের সবসময় করায়ত্ত করে রাখবে। আবারও ষড়যন্ত্রের মধ্য দিয়ে 2006 পরবর্তী পর্যায়ে 17 বছর বিভিন্ন ভাবে বাংলাদেশকে ইচ্ছে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহর অশেষ রহমতে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজারো হাজার নেতা কর্মীর রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের হাজারো হাজারো নেতা কর্মীদের বন্ধুত্বের উপর দাঁড়িয়ে আমাদের প্রিয় সন্তান এই সিলেটবাসীর অহংকার ইলিয়াস আলী সহ আপনাদের এই এলাকার এই গোলাপগঞ্জের সন্তান জুনেদের এবং আনসার আলী এবং দিনারের, আপনাদের প্রিয় সন্তান দিনারের বুকের উপর দাঁড়িয়ে আমরা আবার 17 বছর সংগ্রামের মধ্যে বাংলাদেশকে রাহমুক্ত করতে পেরেছি, ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। এখন অগ্রযাত্রীর বাংলাদেশে আমরা সূচনা করতে চাই। বন্ধুরা আমার, এই কথাগুলোর অবতারণা করলাম দীর্ঘ সময় ধরে এই কারণে যে বাংলাদেশের মানুষের আমাদের অনেকে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে অতীতটুকু আমরা ভুলে যাই। যেমনি করে মাত্র কিছুদিন আগে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে কিছু সংখ্যক লোক নতুন করে বলা শুরু করলো যে স্বাধীনতা মুক্তির আকাঙ্ক্ষা আমরা লড়লাম 17 বছর ধরে, মাত্র 1 মাসে আন্দোলনের ফসলে ওরাই আন্দোলন করেছে, ওদের আন্দোলনের ফসল আজকের এই মুক্তির বাংলাদেশ, আজকের এই গণতান্ত্রিক অবিচক্ষণার বাংলাদেশ। বেলালুম তারা বলে গেল যে গত 17 বছর ধরে এই বাংলাদেশের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে হাজার হাজার নেতা কর্মী এই সংগ্রামের জন্য বাংলাদেশের মুক্তির প্রবল আকাঙ্ক্ষা নিয়ে তারা যে শহীদ হলো, বুকের তাজা রক্ত ঢেলে দিল, তারা ভুলে গেল এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী একটি দলে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিগত 70 বছর দুধের বারান্দায় দাঁড়িয়ে তার ব্যবসা বাণিজ্য সবকিছু বুঝে এই দলের প্রতিটি নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের মাঠে থাকলো। তারা বেলালুম বলে গেল এই দলের যে হাজারো হাজারো নেতা কর্মী বন্ধুত্বের শিকার হলো, তারা চোখ চলে গেল, কারো হাত চলে গেল, কারো পা চলে গেল। সেই সকল দলের সেই সকল আমাদের দলের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা সব নাম তারা ভুলে গেল। বেলালুম তারা বেলালুম ভুলে গেল এই যে 1 মাসের আন্দোলন যদি জনাব তারেক রহমান সুষ্ঠুভাবে আন্দোলন পরিচালনা না করতে, তবে এই আন্দোলন আথুর করে মারা যেত। আজকে তারা সেই আন্দোলনের ফসল নিজের করে নিতে চায়, এটা তাদের দোষ নয়। এটা একটি দল রয়েছে যারা স্বাধীনতা সংগ্রামে এই বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা 86 নির্বাচনে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে, যারা বারবার
বাংলাদেশের যখনই অগ্রযাত্রার বাংলাদেশের সূচনা হয়, তারা পিছন দিকে ছুরিকাঘাত করে সেই দলের বি টিম হিসাবে অনেকেই কাজ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। এই বৈষম্য বিরোধী আন্দোলন কোন একক ব্যক্তির বা কোন গোষ্ঠীর আন্দোলন ছিল না। এই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আমাদের সন্তানদের আন্দোলন, আমাদের ভাইদের, আমাদের বোনেদের আন্দোলন। এটা কোন বিশেষ গোষ্ঠীর আন্দোলন ছিল না। এটা মেধার ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা, আমাদের বোনেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমাদের সকল পর্যায়ের, সারা বাংলাদেশের সকল পর্যায়ের গার্জিয়ানরা, সেটা বিএনপির বলেন, সেটা সাধারণ মানুষ বলেন, সেটা একটি কৃষকের বলেন, সেটা একটি পুলিশ সদস্যের বলেন, সেটা একটি সেনাবাহিনীর সদস্য বলেন, সবাই এই আন্দোলনে একত্রিত হয়েছে। এই আন্দোলন বিশেষ করে গোষ্ঠীর আন্দোলন ছিল না। আজকে বিশেষ গোষ্ঠীর আন্দোলন হিসেবে এটাকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে। এই বিগত আন্দোলনেও শুধুমাত্র জুলাই আগস্টে আমার বাংলাদেশি জাতীয়তাবাদী দলের 422 জন ভাই শহীদ হয়েছে শুধুমাত্র এই জুলাই আগস্ট আন্দোলনে। আমরা যদি মনে করতাম, আমরা যদি বলতাম এই আন্দোলন বিএনপির আন্দোলন, এই আন্দোলন বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেটা অত্যুক্তি বলে বলা হতো না। আমরা যদি বলতাম দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই আন্দোলন পরিচালিত হয়েছে, আমরা সেই আন্দোলন সেটাকে খুব বাড়িয়ে বলা হতো না। কিন্তু আমরা কখনো, বিএনপি কখনো মনে করে না যে এই আন্দোলনটা শুধুমাত্র একটি দলের ছিল। বিএনপি সবসময় মনে করে এই আন্দোলনটা একটি ফাঁসির শক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশে আপাতত জনগণের আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনে বিএনপি একটি প্ল্যাটফর্ম হিসেবে শুধুমাত্র কাজ করেছে। এই আন্দোলন হবে হিন্দু ভাইদের আন্দোলন ছিল, মুসলিমের আন্দোলন ছিল, বৌদ্ধ খ্রিস্টানের আন্দোলন ছিল। এই আন্দোলন ঠিক তেমনি বাংলাদেশে বসবাস করে ফ্যাসিস্টের বিরুদ্ধে যতটি দল ছিল সবার সম্মিলিত আন্দোলন ছিল। তাই একক কোনো গোষ্ঠী, তাই একক কোনো ব্যক্তি পর্যায়ের কারো সেই আন্দোলন ছিল না। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা যেমন প্রতি মুহূর্তে বলি মাইকে হারিয়ে জুলাই আগস্টে সাইদ এবং মুগ্ধের কথা আমাদেরকে উচ্চারণ করতে হবে। বাংলাদেশের এই আন্দোলনে দ্বিতীয় শহীদ হয়েছে চট্টগ্রামের ওয়াসিম। আমাকে আমাদের ওয়াসিমের নাম লিখতে হবে। আজকে সম্পূর্ণরূপে ওয়াসিমকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সাইদ যেমন মুখে গুলি নিয়েছে দাঁড়িয়ে, ওয়াসিমও তেমনি চট্টগ্রামের তার বুকটা পেতে দিয়েছে গণতন্ত্রের জন্য, মুক্তির আকাঙ্ক্ষার জন্য, প্রবল মুক্তির আকাঙ্ক্ষার ভিতরে কাজ করেছিল। সেই মুক্তির আকাঙ্ক্ষাকে তার বুকে তারা রক্ত রেখে ওয়াসিম শহীদ হয়েছে। তাই আমরা কোন শহীদকে আমরা ছোট করব না। আজকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ওয়াসিমকে সম্পূর্ণরূপে দূরে সরে, কারণ কি ওয়াসিম যদি আসে তাহলে নাম চলে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ওয়াসিম যদি আসবে তাহলে নাম চলে আসবে এদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ছেলে এখানে আত্মাহুতি দিয়েছে, দ্বিতীয় শহীদ হয়েছে। তাই আমাদেরকে মনে করতে হবে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে প্রতিনিধিত্ব করছি পিঠা বাংলাদেশের মানুষের। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান প্রতিনিধিত্ব করছে শুধুমাত্র একটি দলের নয়, গোটা বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষের, ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষের, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষের, গোটা বাংলাদেশের মানুষের এখন প্রতিনিধিত্ব করছে। তাই আমরা কোন আন্দোলনকে একক ওই জামাত ইসলামের মতো অন্য কোন সংগঠনের মতো আমরা আমাদের পকেটে করতে চাই। আমরা এই আন্দোলনের ক্রেডিট দিতে চাই এই সারা বাংলাদেশের মানুষকে। সংগ্রামী বন্ধুরা,
আমরা এখন মুক্তির যে প্রবর্তনকারী আমরা মুক্ত হলাম পরবর্তী ধাপে আমরা বাংলাদেশকে আবার দেশ করার ধাপে রয়েছে। আমরা আমাদের যে হারানো গণতন্ত্র, হারানো ভোটাধিকার ফিরে পাবার এই বর্ষটি প্রথমেই বলেছি হবে। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমরা সবাই মনে করি তিনি একজন প্রাজ্ঞ লোক, একজন বিজ্ঞ লোক। এই ডক্টর ইউনূসকেও শেখ হাসিনা ছাড়েন, অনেক মামলা দিয়েছেন, অনেক ভোগান্তির শিকার হয়েছে। যখনই ইউনূস সাহেবের বিরুদ্ধে মামলা দিয়েছে তখনই সংসদে দাঁড়িয়ে আমাদের নেত্রী এই মামলার বিরুদ্ধে কথা বলছে। আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেব আপনি প্রয়োজনীয় সংস্কার শেষে আপনি একজন প্রাপ্ত ব্যক্তিত্ব। বাংলাদেশ যেভাবে চলছে সচিবালয়ে আজ দুই দিকে আগুন ধরে পরিকল্পিত হবে বাংলাদেশের সচিবালয়ে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখিনি এইভাবে আগুন ধরিয়ে দিবে। আপনাকে বুঝতে হবে দেশের বর্তমান অবস্থা। একটি অনির্বাচিত সরকারের হাতে বাংলাদেশ আর নিরাপদ নয়, এটা আপনি একজন প্রান্ত ব্যক্তিত্ব হিসেবে বুঝতে হবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুততম সময়ের ভিতরে আপনি নির্বাচন আপনি ইতিমধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বিশ্বাস রাখতে চাই এই 2025-এ আপনি সেই নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যাবেন। এই 2025-এ বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন হবে। আমরা দেখতে চাই না আপনার ক্যাবিনেটে আপনি যেমন প্রাজ্ঞ ব্যক্তিত্ব ঠিক আপনার ক্যাবিনেট সহ এই সরকারে কিছু অর্বাচীন লোক রয়েছে। আমরা দেখতে চাই না সেই সব অর্বাচীনদের করায় আপনি কোনোভাবে প্রভাবিত হচ্ছেন। আমরা দেখতে চাই আপনাকে যারা আমরা সকল দল মিলে এই বিএনপি বলেন বিভিন্ন গোষ্ঠী বলেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রতিটি মানুষ এই সরকারকে যেভাবে স্বাগত জানিয়েছে। আমরা দেখতে চাই আপনার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন। আমরা দেখতে চাই আপনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন। আমরা দেখতে চাই একটি সুষ্ঠু ভাবে বাংলাদেশের যে মুক্তির আকাঙ্ক্ষা অর্থনৈতিক মুক্তি আমরা সেই রাস্তা আপনার নেতৃত্বে এই 2025-এ শেষ হবে এবং শুরু হবে আপনার নেতৃত্বে। এটা আমরা দেখতে চাই। তাই আপনার উপর গুরু দায়িত্ব রয়েছে। আপনি যদি সেই দায়িত্ব অবহেলা করেন তাহলে বাংলাদেশের মানুষ কাউকে কখনো ক্ষমা করেনি, সেটা ক্ষমা অপ্রিয় হবে। আর আপনি যদি সেই দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে সক্ষম হন বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে আপনার নাম লেখা থাকবে। কারণ বাংলাদেশ এমন এক মুহূর্তে এবং দাঁড়িয়ে আছে, হয় বাংলাদেশ আমরা যারা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে যারা বিশ্বাস করি বাংলাদেশ আগামীর পথে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আবারও সামনে যাবে। এই বাংলাদেশের পিছনের দিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর যদি আপনার একটি বল বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যায় তবে সেটি হবে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত কষ্টে, আর আপনার জন্য সেটি হবে এই যে এত আপনার সারা বিশ্বব্যাপী আপনার সুনাম সেটা এক নিমিষে তাই আজকের এখানে এই সংগঠনের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মীর অনেক অনেক দায়িত্ব রয়েছে। যে দায়িত্বটুকু আমাদের এখানে যারা বসে রয়েছে, এখানে যারা শুনছি অথবা ক্যামেরার মাধ্যমে সামনে যারা আমরা শুনছি, আমাদের দায়িত্বটুকু পালন করতে হবে। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি বিশ্বাসী, আমরা বাংলাদেশের অগ্রগতির রাজনীতিতে বিশ্বাসী, আমরা মানবিক মূল্যবোধের রাজনীতি বিশ্বাসী, আমরা ধর্মের মূল্যবোধের রাজনীতি বিশ্বাসী, আমরা বাংলাদেশকে অনন্য এক সমানে দেখতে চাই। আর বারবার এই বাংলাদেশকে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজান হয়ে গেছে। আমি আমার বক্তব্য এখানে এই বলে শেষ করতে চাই যে আপনারা বাংলাদেশের উন্নয়ন এবং উৎপাদনের পথে যে দানের শেষ হয়েছে সেই দানের শেষের পথে আপনারা কাজ করবেন। আপনারা এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটিতে, সকলেই আমাদের নেতৃবৃন্দ, সকলেই আমাদের নেতা। এই দলের নেতারা যারাই দাঁড়িয়ে সকলেই আমাদের নেতা।
কিন্তু কোন বিশেষ ভাইয়ের পক্ষ হয়ে নিজেদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি করবেন না। আমাদেরকে এখন সবাইকে একযোগে কাজ করতে হবে। তাই ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আমরা সবাই মিলে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রাকে আমরা ধরে রাখতে হবে এবং শহীদ যার প্রতি সৈনিককে আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।